কি করতে হবে? পেজে যেতে হবে মনে হয়। পেজে যেতে হবে। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস ছিল আপনাদের? জি স্যার, আমাদের এই যে 3টা বাজে একটা ক্লাস শেষ হয়েছে। 3টা বাজে একটা ক্লাস শেষ হয়েছে। আচ্ছা। আপনাদের কি ফোনে আছে? গুগল মিট আছে? গুগল মিট স্যার নামাই নিব, সমস্যা নেই স্যার। আজকে এখানে করা যাবে না? হ্যাঁ, না করা যাবে। আমি আজকে ভাবছিলাম যে আজকে প্রথম ল্যাব ক্লাস তো টেস্ট করবো একটু। কারণ স্যার আমি শুনতেছি যে এটা জুমটা যে কোনো সময় প্লে স্টোর থেকে তুলে নিতে পারে। তো তখন একটা ঝামেলা হবে আর কি। এর জন্য একটা তাহলে ব্যাকআপ স্যার সবাই প্লে স্টোরে পাওয়া যাবে না স্যার এটা নাকি স্যার? গুগল মিট মিট তো আপনার ওই হ্যাংআউট যেটা আর কি সফটওয়্যার, হ্যাংআউট তো অনেক সময় ফোন কেনার সময় সাথেই আসে। আমি জানি না আপনাদের ফোনে কি আছে নাকি। এটা অনেক সময় ফোনেই থাকে আপনার, মানে একদম শুরু থেকেই থাকে। মানে এটা ফাংশনের সাথেই থাকে স্যার, অন্যান্য হ্যাঁ ফাংশন? হ্যাঁ, হ্যাংআউট। হ্যাংআউট আগে নাম ছিল হ্যাংআউট। হ্যাঁ, হ্যাংআউট। এখন নাম হচ্ছে স্যার গুগল মিট। এখনো নাম হ্যাংআউট, কিন্তু এটা হ্যাংআউট মিট। নামটা চেঞ্জ হয়ে এখন আছে হ্যাংআউট মিট, কিন্তু লোগোটা একই আছে। সো আমি জানি না এটা এখনো ফোনে আছে নাকি। আমার ফোনে নেই। স্যার প্লে স্টোরে কি পাওয়া যাবে নাকি স্যার অন্য হ্যাঁ হ্যাঁ, জায়গায় প্লে নামাতে হবে? স্টোরে পাওয়া যাবে, প্লে স্টোরে পাওয়া যাবে। প্লে ও স্টোরে তাহলে জাস্ট স্যার মিট দিয়ে সার্চ করলে করেন, তাহলে আপনারা নেক্সট ক্লাসে আমরা একটু আচ্ছা স্যার, ট্রায়াল দিয়ে দেখবেন। আমি সবাইকে স্যার আসতে বলতেছি। স্যার আজকে কি ল্যাব করবেন স্যার? চেষ্টা করবো আর কি। স্যার এই ল্যাবটা কি স্যার ইউটিউবে নাই কোনো ইয়েতে, মানে লিংক টিংক? হ্যাঁ, আমি ইউটিউবে দেখাবো আর কি। ও ইউটিউবে আজকে আপনাদের ল্যাবটার নাম হলো কি এসি সিগন্যালের সঙ্গে ফ্যামিলিয়ারাইজেশন আর কি। তো ওটার আগে তো আপনাদেরকে জানতে হবে যে অসিলোস্কোপ কিভাবে ইউজ করতে হয়, কারণ নর্মাল মাল্টিমিটার দিয়ে আমরা এসি সিগন্যালকে ঠিক পুরোপুরি মাপতে পারি না। তো এর জন্য অসিলোস্কোপটা ব্যবহার করানোর শেখানোটা আজকে অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল, কিন্তু এভাবে তো আর শেখানো সম্ভব না। জাস্ট ইউটিউব থেকে আমরা অসিলোস্কোপ কিভাবে ইউজ করতে হয় এটা দেখবো। এটা ল্যাব শিট আছে, ল্যাব শিটটা নামাইছেন আপনারা? জি স্যার। ওই ল্যাব শিটের মধ্যে যে টেবিলগুলো আছে ওগুলো পূরণ করে আপনারা ল্যাব রিপোর্ট জমা দিবেন আর কি। আমি অন্য কয়েকজন স্যারের ক্লাস দেখলাম, ভিডিও। তো আসলে ক্লাসগুলো ঠিক থিওরি ক্লাসের মতনই হইতেছে। এটার মধ্যে আসলে ল্যাব ক্লাসের কোনো আলাদা বৈশিষ্ট্য নেই। জি স্যার, থিওরি ক্লাসের মতোই স্যার। এই যে আমাদের স্যার ওয়েট প্রসেসিং ল্যাবটাতে স্যার হুম মাহবুব স্যার বলে দেয় কিভাবে কাজটা হয়। হুম। আর স্যার ওই যে আমাদের কেমিক্যালের মানে কোনটা কত পার্সেন্ট ইউজ করছি বা অ্যামাউন্ট কতটুকু নিতে হবে, আমরা স্যার কি জাস্ট ক্যালকুলেশনটা করে ফেলি আর কি। আচ্ছা, আর এমনি আর কি ঠিক স্যার বলছে যে যদি ল্যাব খুলে তখন স্যাম্পল টেম্পল দেখাবে আর কি। হ্যাঁ, ঠিক ঠিক আছে, চলেন তাহলে আমরা ক্লাস শুরু করি আজকে। একটা ভিডিও প্রিপেয়ার করে বের করে রাখছি ইউটিউবে, আমি ভিডিওটা শেয়ার দিচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন সবাই? স্যার ভিডিওর লিংকটা দিয়েন আমাদের হোয়াটসঅ্যাপ। হ্যাঁ অবশ্যই আমি লিংকটা দিয়ে দেবো। ভিডিওতে জি দেখতে স্যার, পাচ্ছেন আসছে। সবাই, তাই না? সো জি স্যার। আমরা আমাদের আজকে ল্যাব শিটটা তো আপনাদের সবার কাছে আছে, তাই না? আপনারা জি স্যার। যদি পারেন তাহলে পিসি যদি থাকে বা ল্যাপটপ যদি থাকে ল্যাব শিটটা খুলেন। তাহলে আজকে ল্যাব শিটের মধ্যে লেখা আছে কি, যে বলুন তো আজকে ল্যাবের নাম কি আমাদের? স্যার, familiarization with alternating current AC waves. ফ্যামিলিয়ারাইজেশন উইথ অল্টারনেটিং কারেন্ট ওয়েভস। আমরা তো আপনাদের সঙ্গে তো খুব ঘন ঘন ক্লাস হইতেছে, তো আপনাদের মনে থাকার কথা এসি সিগন্যালের আমরা কিছু বেসিক প্যারামিটার পড়ছিলাম, যেটার মধ্যে একটা ছিল ম্যাগনিটিউড, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, এগুলো আমরা পড়ছিলাম। সো আমাদের আজকের কাজ হলো গিয়ে এক্সপেরিমেন্টালি কিভাবে এই প্যারামিটার গুলোকে আমরা বের করবো। এসি সিগন্যাল যদি দেওয়া থাকে বা এসি সোর্স যদি একটা দেওয়া থাকে, তাহলে আমরা এই বেসিক প্যারামিটার গুলো কিভাবে বের করবো, সেটা হলো আমাদের অবজেক্টিভ আজকে। তো এটা বের করার জন্য আমরা নর্মাল মাল্টিমিটার ইউজ করতে পারবো না, ঠিক আছে? এটার জন্য আমাদের স্পেশাল একটা ইকুইপমেন্ট ইউজ করা লাগবে। এই ইকুইপমেন্টটার নাম হলো গিয়ে অসিলোস্কোপ। সো অসিলোস্কোপটা দেখতে হলে গিয়ে এরকম, আপনার স্ক্রিনে ভিডিওর মধ্যে যেটা দেখতেছেন এই মেশিনটার নাম হলো গিয়ে অসিলোস্কোপ, ঠিক আছে? যে অসিলোস্কোপটা আপনি যখন কোনো একটা সোর্সের সঙ্গে কানেক্ট করবেন, সো এখানে এক্স অ্যাক্সিসে টাইম আর ওয়াই অ্যাক্সিসে আপনি যেটা দেখতে চাইতেছেন ভোল্টেজ, ওই ভোল্টেজটার ভ্যালু ও এখানে গ্রাফিক্যালি পুট করবে, তাহলে আপনি এই জিনিসটা একটু ওয়েভ আকারে দেখতে পারবেন, ঠিক আছে? তাহলে চলুন ভিডিওটা দেখি, ভিডিওটা একটু শুনে। এটা কি স্যার ওই যে হাসপাতালে স্যার ওই যে হার্টবিটের এর মতো? আপনি হাসপাতালের হার্টবিটের যে মেশিনটা, ওইটাও কিন্তু আসলে এক ধরনের অসিলোস্কোপ, ঠিক আছে? আপনি যদি মনে করেন ইসিজি মাপেন, ঠিক আছে? ইসিজি কি কেউ কখনো মাপছেন? আপনারা তো বেশি ইয়াং, আপনাদের হয়তো ইসিজি মাপার আগে নেই কখনো। না স্যার। ইসিজি করেন নাই কখনো শরীরে? ইসিজি যদি করেন তাহলে আপনি মেপেছি স্যার। মাপছেন? ওই যে স্যার ইসিজির মধ্যে দেখছেন না এরকম ওয়েভ আসে, গোল একটা ওয়েভ আসে, তারপর তিন কোণ একটা ওয়েভ আসে, তারপর আবার একটা গোল ওয়েভ আসে। খুব অদ্ভুত দেখতে ইসিজি। জি স্যার। ইসিজিটা যে আপনার প্লট করতেছে যে ডিসপ্লেটার মধ্যে, ওটাও কিন্তু এক ধরনের অসিলোস্কোপ। ওটা আপনার হার্টের থেকে, হার্টের বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির কারণে যে ভোল্টেজটা তৈরি হইতেছে, এই ভোল্টেজটাও এক্সটার্নালি একটা মেশিনের মধ্যে ডিসপ্লে করে। সো ওইটাও এক ধরনের অসিলোস্কোপ বলতে পারেন, কারণ ওইখানে এক্স অ্যাক্সিসে টাইম আর ওয়াই অ্যাক্সিসে থাকে হলো ভোল্টেজ, ঠিক আছে? ওইটাও এক ধরনের অসিলোস্কোপ, আপনি ঠিক বলছেন। সো অসিলোস্কোপটা দেখতে থাকে এরকম মেশিন আপনারা হয়তো ল্যাবে নোটিস করছেন বা করেন, আমি জানি না। আপনারা তো টেক্সটাইল, আপনাদের নোটিস করার কথা না। জি স্যার, দেখেছি স্যার, এটা ছিল কোথায় ছিল এটা? ল্যাবে স্যার, আমাদের যে ল্যাবে ল্যাব করছি ছিল। আচ্ছা, আমি নোটিস করি নাই তাহলে। চলুন তাহলে ভিডিওটা দেখি। এই ভিডিওটার মধ্যে মোটামুটি এক্সপ্লেইন করা হবে যে অসিলোস্কোপটা কিভাবে কাজ করে। আমরা মাঝে মাঝে থেমে তখন আলোচনা করব। A little comparison. You're probably already familiar with a multimeter, but let's quickly review because I think it will help you understand the oscilloscope a little better. When measuring voltage, a multimeter takes a single point-in-time reading of a circuit. For example, when connected to this battery, it shows 9-volt DC on the screen. If we hook the multimeter to our mains power supply, it shows somewhere around 120-volt AC on the screen, depending on where you live. Again, এই জিনিসটাতে প্রথমে যে জিনিসটা বলছে যে একটা মাল্টিমিটার যেটা আমরা ল্যাবের মধ্যে ইউজ করছি, এটা হলো শুধুমাত্র একটা টাইমের জন্য ভ্যালুটা মেজার করে, শুধু একটা পয়েন্ট ইন টাইমের ভ্যালুটা। মনে করেন এখন বাজে কয়টা? এখন বাজে লাগে 3:44। আপনি যদি মাল্টিমিটারটা কোনো একটা কম্পোনেন্টের সঙ্গে দেখান, তাহলে ও ঠিক 3:44 এর যত সেকেন্ড ঠিক ওই পয়েন্টটার জন্য ও আপনাকে ভ্যালুটা দেখাবে। এমন হতে পারে ঠিক তার পরের সেকেন্ডে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মাল্টিমিটার ওই ভ্যালুটা আপনাকে দেখাবে না। ও জাস্ট একটা সিঙ্গেল টাইমের ভ্যালু মেজার করবে, ওটা হোল্ড করবে, হোল্ড করে আপনাকে দেখাবে। ওটা কন্টিনিউয়াসলি সিগন্যাল ডাটা অ্যাকুইজিশনের জন্য মাল্টিমিটার ইউজ করি না। মাল্টিমিটার জাস্ট একটা পয়েন্টের ডেটা মেজার করার জন্য করি। তো আপনি সিমিলারলি আপনি যদি মাল্টিমিটারটা এরকম সকেটের মধ্যে লাগান, আপনার বাসার সকেটের মধ্যে লাগান, তাহলে শুধুমাত্র একটা ভ্যালু দেখতে পারবেন। কারণ এই ভ্যালুটা ডিপেন্ড করবে যে মাল্টিমিটারটা কোন সেটিংসে আছে। মাল্টিমিটারটাকে আপনি যদি বলেন যে পিক ভ্যালু দেখাবো আমাকে, তাহলে ও পিক ভ্যালু দেখাবে। যদি বলেন যে আরএমএস ভ্যালু দেখাবা, তাহলে আরএমএস ভ্যালু দেখাবে। এটা সিলেক্ট করার অপশন আছে এখানে। সো আপনি আরএমএস ভ্যালু 120 এর কাছাকাছি দেখাবে স্যার। 120 হলে কি ইউএস এর জন্য? আমরা তো ইউএস তে থাকি না, আমাদের হলে কি 220। ঠিক আছে? 120-volt AC on the screen, depending on where you live. Again, these are point-in-time readings.
And the truth is, if you measure AC voltage over time, it's not outputting 120 volts at all. This is where the oscilloscope comes in. Oscilloscopes allow you to measure a circuit's voltage over time, taking many thousands of readings and plotting them on the screen over that time. Many modern oscilloscopes can even write this output to a file for later in-depth review on a PC or a Mac. You can see here when I connect this oscilloscope to 120 volt AC mains in my house that the voltage isn't 120 volts after all. It is constantly changing in this waveform pattern. It's constantly changing from negative 170 to positive 170 volts. And that's why it's called alternating current. A multimeter will just show the average reading of this output in real time, or more accurately, the root mean square or RMS reading. It takes an oscilloscope to see what's actually happening. Now let's take a look at the oscilloscope's display so that we can understand exactly what is being represented. The display is made up of a grid. The size of this grid varies by oscilloscope brand and model, but they all basically work the same. The horizontal axis of the grid represents the time scale, while the vertical axis of the grid represents the voltage reading. Each box in this grid is called a division. These divisions are configurable with the knobs on the front of the oscilloscope so that they can represent larger or smaller scales. By turning the horizontal knob, for example, we can make the divisions represent a longer or shorter period of time. এই পার্থক্যতে যেটা বলছে যে আপনার এখানে অসিলোস্কোপের যে ডিসপ্লেটা থাকে এই ডিসপ্লেটা বেশ কয়েকটা গ্রিডে বিভক্ত করা হয়, ছোট ছোট স্কোয়ারে বিভক্ত করা হয়। সো গ্রাফের আকারে স্যার, গ্রাফের আকারে, হ্যাঁ। তো এখানে আপনার এক্স অ্যাক্সিস যেটা আছে এটা একটু আগে বললাম যে এক্স অ্যাক্সিসটা রিপ্রেজেন্ট করে টাইম আর ওয়াই অ্যাক্সিসটা রিপ্রেজেন্ট করে হলো আপনার ভোল্টেজ ভ্যালু, ঠিক আছে? তাহলে এখন আপনার এখানে যে প্রত্যেকটা ডিভিশন আছে এই প্রত্যেকটা ডিভিশনে আপনার কিছু টাইম আর কিছু ভোল্টেজ রিপ্রেজেন্ট করে প্রত্যেকটা স্কোয়ার, মানে প্রত্যেকটা স্মল স্কোয়ারের একটা টাইম এবং একটা ভোল্টেজ ইউনিট আছে। এখন আপনি নবটা ঘুরে চাইলে এই ইউনিটটাকে চেঞ্জ করতে পারেন, মানে অনেকটা আপনারা ছবির মধ্যে যেমন জুম ইন জুম আউট করেন না, মোবাইলের মধ্যে যখন একটা ছবি থাকে ছবিটাকে আপনারা এরকম করে পিঞ্চ যখন করেন তখন জুম হয়, আবার এরকম যখন করেন তখন জুম আউট হয়, তাই না? তো আপনারা চাইলে এরকম নবটা ঘুরে সিগন্যালটাকে জুম ইন বা জুম আউট করতে পারেন। এই জিনিসটা এখানে বলতেছে যে এই নবটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে এই প্রত্যেকটা স্কোয়ারের আপনার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, হয়ে গেল। তখন আপনি যদি টাইমের এই হরিজন্টাল মানে হলে কি এই অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসে আপনি যদি নবটা ঘুরে এটার ভ্যালুটা চেঞ্জ করেন তাহলে আপনার সিগন্যালটা কম্প্রেসড হবে অথবা এক্সপান্ড হবে, ঠিক আছে? আপনি যদি টাইম স্কেলটা চেঞ্জ করেন আর কি, তাহলে সাইনোসয়েডাল ওয়েভটা আইদার কম্প্রেস হবে অথবা এক্সপান্ড হবে, এটাই বলতেছে। Or, by turning the vertical knob, we can make the divisions represent a smaller or larger voltage scale. This is in effect a zoom feature of the oscilloscope, allowing you to zoom in and out of the signal you're capturing. Now let's take a little deeper look at these waveforms. If we look back at the signal from our standard 120 volt house mains, you can see it forms a nice wave pattern. This pattern is cycling at 60 times a second between negative 170 and positive 170. তো ওরা তো এখন ইউএসএ তে আছে, ইউএসএ তে আপনার সোর্সের ফ্রিকোয়েন্সি হলো কি 60 হার্টজ, আমাদের দেশে হলো কি 50 হার্টজ, ঠিক আছে? তাহলে আপনি অসিলোস্কোপের এই সিগন্যালটা দেখে আপনি বের করতে পারবেন যে এটার ফ্রিকোয়েন্সি কত আর এটার ভোল্টেজের ম্যাগনিটিউড কত, ঠিক আছে? এখন মনে করেন এক্সারসাইজ হিসেবে আমি একটা করি, দেখি পারি নাকি। যেমন দেখেন এখানে আপনার স্কেল দেওয়া থাকবে কোন একটা জায়গাতে, এই যে এখানে যে এটা লেখা আছে না যে 5 ভোল্টের একটা স্কেল দেওয়া আছে না এখানে, এটার মানে হলো যে একটা ঘর হলো 5 ভোল্ট, খুব সম্ভবত এই ছোট একটা ঘর স্যার, হ্যাঁ ছোট একটা ঘর হলো 5 ভোল্ট, খুব সম্ভবত, আমি ঠিক শিওর না, মানে এখানে শুধু 5 ভোল্টই লেখা, আর কোথাও কি দেখতেছেন ভোল্টেজ লেখা আছে? না একটাই আছে শুধু, তাই না? জি স্যার। তাহলে ধরে নিই যে এখানে এটাই বুঝাইতেছে, মানে অসিলোস্কোপের মধ্যে এই অসিলোস্কোপটা তো ডিফারেন্ট কোম্পানি সিগল্যান্ড, আমরা জেনারেলি যে অসিলোস্কোপটা ইউজ করি এটা হলো জিডব্লিউ ইনস্টেকের। তো জিডব্লিউ ইনস্টেকের ক্ষেত্রে যেটা হয় যে আপনার ভোল্টেজের ভ্যালুটা এই নিচে আসে, এই নিচে যে ঘরগুলো দেখতেছেন না এই ঘরের মধ্যে পার ডিভিশনের ভোল্টেজের ভ্যালুটা দেওয়া থাকে। সো ওই ভোল্টেজের ভ্যালুটা মানে হলো কি একটা ঘরের উচ্চতা কত ভোল্টেজ রিপ্রেজেন্ট করতেছে। তো ধরে নিলাম এটা হলো ওইটা যে 5 ভোল্ট, ঠিক আছে? এই যে 5 ভোল্ট লেখা আছে, এটা হলো কি একটা ঘরের উচ্চতা। তাইলে এখন
আমরা এখানে পিক টু পিক ভ্যালু কত পাবো বলেন তো? এই এক পিক থেকে আরেক পিকের ভোল্টেজ কত পাবো? তাহলে টোটাল কয়টা ঘর আছে আসেন গুনি। 1 2 3 4 5 20 ভোল্ট। 6 7টা স্যার, 7টা। মানে মোটামুটি 7টা ধরতে পারেন, আচ্ছা। কারণ এটা আধা দিকে গেছে, এটা আধা দিকে গেছে, ঠিক আছে? তাহলে ধরলাম যে 7টা, তাহলে টোটাল 5 সাথে 35 ভোল্ট এখানে, ঠিক আছে? এখানে টোটাল 35 ভোল্ট আছে। আর এখানে প্রত্যেকটা ঘরের এক্স অ্যাক্সিসে কত টাইম রিপ্রেজেন্ট করতেছে এটা আপনি খুব সম্ভবত দেখতে পারবেন এখানে এই জায়গায়, এই যে 5 মিলি সেকেন্ড লেখা না, 5 মিলি সেকেন্ডটা খুব সম্ভবত এই একটা ঘরের দূরত্ব। বুঝতে পারছেন? তাহলে এখানে টোটাল কত মিলি সেকেন্ড আছে দেখেন তো, 1 2 3, তাহলে এখানে 15 মিলি সেকেন্ড। আর এখানে ধরলাম যে কত হয়, কত মিলি সেকেন্ড বলুন তো? এই ঘরটাকে আবার দেখেন ছোট 5টা ভাগে ভাগ করা, দাগ দিয়ে 5টা ভাগে ভাগ করা, তাই না? 1 2 3 4 5, হ্যাঁ 5 ভাগে ভাগ জি, স্যার। করা। তার মানে ছোট এক ঘর হলে 1 মিলি সেকেন্ড, ঠিক আছে? তাহলে এখানে হলো 2 মিলি সেকেন্ড। তাহলে টোটাল কত হলো? 17 মিলি সেকেন্ড হলো না? তাহলে এই যে 17 মিলি সেকেন্ড আপনি পাইলেন, এই জিনিসটাকে আমরা কি বলি বলেন তো? এই জিনিসটাকে আমরা বলি টাইম পিরিয়ড। যে একটা ফেজ থেকে শুরু করে আবার ঠিক সেম সেই ফেজে ফেরত আসতে যে পরিমাণ সময় লাগে ওইটাকে আমরা বলি টাইম পিরিয়ড, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল টি দিয়ে, তাই না? আচ্ছা স্যার, এই যে নিচের থেকে স্যার পিক পর্যন্ত তো স্যার 35 ভোল্ট হ্যাঁ, স্যার। আর এই যে টাইমটা কি বললেন স্যার, এই যে মিলি সেকেন্ডটা? মানে আমরা তো ওয়াই এক্সিসটা মেজার করলাম এতক্ষণ, তাই না? ভোল্টেজ দিয়ে তো আমরা জি, ওয়াই স্যার। এক্সিসটা মেজার করলাম, আমাদের এক্স অ্যাক্সিসেও তো একটা মেজারমেন্ট আছে। জি স্যার। সো এক্স অ্যাক্সিসের আমাদের মেজারমেন্টটা হলো টাইম পিরিয়ড, যে একটা পুরো ফুল সাইকেল কমপ্লিট করতে ওর কতটুকু সময় লাগতেছে। তো একটা ফুল সাইকেল মানে কি? একটা পজিটিভ হাফ সাইকেল আর একটা নেগেটিভ হাফ সাইকেল, এই দুইটা মিলে হলো গিয়ে একটা ফুল সাইকেল। আপনি স্যার, এভাবে আপনি 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 দুই ভাবে মনে রাখতে পারেন। এই জিনিসটা আমরা এখন যেটা পড়তেছি সেটা হলো কি টাইম পিরিয়ডের ডেফিনেশন, ঠিক আছে? ক্যাপিটাল টি, টাইম পিরিয়ডের ডেফিনেশন। টাইম পিরিয়ডের ডেফিনেশন আপনি দুই ভাবে বলতে পারেন, যে একটা পজিটিভ হাফ সাইকেল একটা নেগেটিভ হাফ সাইকেল হইতে যেই পরিমাণ সময় লাগে সেটা হলো কি আমার টাইম পিরিয়ড, সাইনোসয়েডাল ওয়েভফর্মের ক্ষেত্রে, ঠিক আছে? অথবা আপনি বলতে পারেন যে একটা ফেজ থেকে যাত্রা শুরু করে ওই ফেজে ফেরত আসতে আপনার যে পরিমাণ সময় লাগে এটা হলো কি আপনার টাইম পিরিয়ড। এখন দুই মানে ভাবেই স্যার, আপনি হ্যাঁ বলেন। স্যার উপরে একটা পিক, মানে উপরে পিক হইতে স্যার এই যে নিচে একটা পিক তৈরি হইতে স্যার যতক্ষণ সময় লাগে। হ্যাঁ, এটা হলো কি আপনি তখনই বলতে পারবেন যখন আপনার ওয়েভফর্মটা সাইনোসয়েডাল এরকম, ঠিক আছে? তখন আপনি জি, বলতে স্যার। পারবেন যে একটা পজিটিভ হাফ সাইকেল আর একটা নেগেটিভ হাফ সাইকেল হইতে আপনার যে পরিমাণ সময় লাগে। জি, স্যার। আর মানে ক্লাসিক্যালি আমরা বলি যে কোন একটা ফেজ থেকে যাত্রা শুরু করে ঠিক ওই ফেজটাতে পৌঁছাইতে যে পরিমাণ সময় লাগে। তো আপনি এখানে জিরো থেকে যাত্রা শুরু করছেন, ঠিক আছে? পজিটিভের দিকে যাচ্ছেন, তারপর এখানে আবার জিরোতে আসছেন, কিন্তু এই জিরো থেকে আপনি আবার নেগেটিভের দিকে যেতেছেন, ঠিক আছে? তার মানে আপনি এক ফেজে নাই। তারপর আবার আপনি যখন ওই জিরোতে আসবেন, যে জিরো থেকে আপনি আবার পজিটিভের দিকে যাওয়ার জন্য রেডি, তখন আমরা বলবো যে একটা ফুল সাইকেল কমপ্লিট হয়েছে, আপনি এক ফেজে আছেন। মানে এখানের ফেজও যা, এই জায়গার ফেজও তাই। একই স্যার। তাহলে এটা হইতে যে পরিমাণ সময় লাগে ওই সময়টাকে আমরা বলি একটা টাইম পিরিয়ড, বা ছোট কথায় শুধু পিরিয়ড, ঠিক আছে? জি স্যার। সো এই পিরিয়ডটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, কারণ এই পিরিয়ডটা থেকেই পরবর্তীতে আমরা জানতে পারবো যে ফ্রিকোয়েন্সি কত। বুঝতে স্যার পারছেন? তারপর বললেন যে স্যার এই যে ছোট ছোট ঘর স্যার, এই যে হ্যাঁ, এখন মানে এখন আসি, আস্তে আস্তে আসি। এখন এখানে যে দেখতেছেন না যে 5 মিলি সেকেন্ড লেখা, 5 মিলি সেকেন্ড মানে এখানে খুব সম্ভবত, আমি শিওর না কারণ আমি তো এখানে বুঝতেছি না যে ওরা কোন মডেল ইউজ করছে আর এটা 5 মিলি সেকেন্ড মানে কি। তবে আমি জাস্ট ধরে নিচ্ছি যে এখানে 5 মিলি সেকেন্ড মানে হলো গিয়ে এই বড় একটা স্কোয়ার দেখতেছেন না, এই যে জি স্যার। স্কোয়ারটা, এই স্কোয়ারের একটা বাহুর দৈর্ঘ্য হলো গিয়ে 5 মিলি সেকেন্ড। আপনারা গ্রাফ যেভাবে করছেন মনে নেই যে গ্রাফের মধ্যে আপনারা ধরে নিতেন যে একটা স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য হলো গিয়ে অত মিটার বা অত সেন্টিমিটার, তাই না? তাহলে এখানে বাহুর দৈর্ঘ্যটা হলো গিয়ে 5 মিলি সেকেন্ড। এক্স অ্যাক্সিসে একটা বাহুর দৈর্ঘ্য হলো 5 মিলি সেকেন্ড, ওয়াই অ্যাক্সিসে বাহুর দৈর্ঘ্য কত? 5 স্যার। 5 ভোল্ট। এই হ্যাঁ 5 অ্যাক্সিসে ভোল্ট 5 ভোল্ট আর এখানে হলো গিয়ে 5 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড। তাহলে এখন আমাকে বলুন তো যে একটা পিরিয়ড কমপ্লিট হতে কত মিলি সেকেন্ড লাগে? তাহলে ঘর গেছে কয়টা এটা আগে হিসাব করেন, ঠিক 3টা আছে? স্যার, 3টা স্যার। ঘর গেছে 3টা। পুরোপুরি গেছে 3টা, জি আর স্যার। পরেরটার গেছে হলো গিয়ে 5 ভাগের 2 ভাগ, ঠিক আছে? পরেরটার গেছে 5 ভাগের 2 ভাগ।
2 ভাগ দেখেন নাকি স্যার 1 ভাগ? 2 ভাগ 2 ভাগ। ধরেন 2 ভাগ, ঠিক আছে, লো রেজলিউশন তো ধরলাম 2 ভাগ, ঠিক আছে। তো এখন তাহলে কত হলো, এখানে 3 5 15 আর এখানে হলো 2 17 মিলি সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখান থেকে আপনি বুঝতে পারতেছেন টাইম পিরিয়ড হলো 17 মিলি সেকেন্ড। ওকে, জি স্যার। এখন তাহলে 17 মিলি ভোল্টেজ সেকেন্ড স্যার যদি, কয়টা? হ্যাঁ, আর টাইম পিরিয়ড হলো 17 মিলি সেকেন্ড। এখন টাইম পিরিয়ড যদি 17 মিলি সেকেন্ড হয় তাহলে এটার ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি হলো 1/t। 1/t স্যার। জি স্যার। হ্যাঁ, 1 বড় হাতের টি। এখন 1/t যদি আমরা করি তাহলে কত আসে একটু বলেন তো আমাকে। ক্যালকুলেটর আছে কারো কাছে? আমি দেখি মোবাইলে ক্যালকুলেটর দিয়ে করি। 1/17, এটা আসলে 0.059। এখন এটাকে যদি আপনি 1000 দিয়ে গুণ করে দেন তাহলে আপনি পাবেন হলো হার্টজ। তাহলে এটা আসবে হলো আপনার 59 হার্টজ। এই যে দেখছেন 59 হার্টজ জি স্যার। জি স্যার। লেখা আছে, তার মানে আমাদের মিলছে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা মিলছে আমাদের। বুঝতে পারছেন? জি স্যার। কত হলো কিভাবে স্যার? হ্যাঁ, আবার বলুন তো। 17 হলো কিভাবে স্যার? স্যার টাইম পিরিয়ডটা আরেকবার স্যার। আচ্ছা, আপনি যে কে কথা বল, রনি কথা বলতেছেন না? হ্যাঁ, রনি আমাকে একটু বললেন তো যে একটা পজিটিভ হাফ সাইকেল কমপ্লিট হইতে আর একটা নেগেটিভ হাফ সাইকেল কমপ্লিট হইতে কত ঘর যায়? এই উপরে যাচ্ছে হচ্ছে 1 2 3, নিচেও 3। হ্যাঁ, এটা তো আপনি বলতেছেন যে ভোল্টেজ, কত ভোল্টেজ, তাই না? ওয়াই এক্সিস এ তো ভোল্টেজ আর এক্স এক্সিস এ হলো টাইম, ঠিক আছে। আমি আপনাকে জিজ্ঞেস করছি কত সময় লাগে। আপনি আমারে বলুন তো একটা পজিটিভ হাফ সাইকেল কমপ্লিট হতে আর একটা নেগেটিভ হাফ সাইকেল কমপ্লিট হতে কতক্ষণ সময় লাগে বা কয়টা ঘর যায় এটা বলেন। এক্স অ্যাক্সিসে স্যার? এক্স অ্যাক্সিস এ, হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ এক্স অ্যাক্সিস মানে তো টাইম। 1 2 3 নাকি স্যার? 1 2 3 পুরোপুরি, আর এই 4 এর অল্প একটু, তাই না? ওই স্যার 4 অল্প একটু। স্যার আমি তো এই কিছুই দেখেন। দেখি না। আচ্ছা, আপনি কি আমার কার্সরটা দেখতেছেন? জি স্যার। এক এই দেখেন না, আমার কার্সরটা ফলো করেন। এই যে এইটা হলো কি একটা পজিটিভ হাফ সাইকেল, তার মানে কি পজিটিভ দিকে সাইকেলের অর্ধেকটা, ঠিক আছে। আর এইটা হলো কি আপনার নেগেটিভ হাফ সাইকেল, জি স্যার। এটা নেগেটিভের দিকে যে বাকি সাইকেলটা। এখন এই তাহলে আমরা বুঝলাম যে পিরিয়ডটা আমাকে হিসাব করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, তাই না? জি স্যার। তাহলে এখানে ঘর হলো 1 2 3 আর এই 4 নম্বর ঘরের অল্প কিছু গেছে না? জি স্যার। তাহলে কত হলো? 3টা এখানে হলে কি, তাহলে আমরা জানি একটা ঘরের ভ্যালু হলে কি 5 মিলি সেকেন্ড। একটা ঘরের ভ্যালু হলে কি 5 মিলি সেকেন্ড। তাহলে আপনার 3টা ঘরের ভ্যালু হলে কি 15 মিলি সেকেন্ড। আর পরেরটাতে গেছে হলে কি 5/2 ভাগ। কারণ কি? কারণ আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে একটা ঘরকে ওরা আবার ছোট ছোট করে 5টা ভাগে ভাগ করছে। দেখতে পারতেছেন? জুম করলে বোঝা যায়। জুম করলে বোঝা যায়, হ্যাঁ। তাহলে এখানে ঠিক আমরা দেখতে পারতেছি ও 5/2 ভাগ গেছে। তাহলে 5/2 ভাগ মানে কি 2 মিলি সেকেন্ড, তাই না? স্যার জি স্যার, এবার ঠিক আছে। তাহলে 3 5 15 আর 2 মিলে লাগে 17, ঠিক আছে। আর এটা স্যার সূত্রটা 1/t। 1/t হলে কি আপনার ফ্রিকোয়েন্সি, মানে এক সেকেন্ডে ও কয়বার এরকম সাইকেল কমপ্লিট করে। এক সেকেন্ডে ও এরকম কতবার এরকম পুরো একটা পিরিয়ড কমপ্লিট করবে, ঠিক আছে। উল্টো করে দিলে আপনি ওটা পাবেন। তাহলে এখন দেখেন আপনারা কত কিছু শিখলেন। আপনাদেরকে এখন যদি কোনো ইঞ্জিনিয়ার একটা এসি সিগন্যাল যদি দেয়, আপনার সুন্দর অসিলোস্কোপের মাধ্যমে ওইটার অ্যামপ্লিটিউড, ওইটার টাইম পিরিয়ড আর ওটার ফ্রিকোয়েন্সি বলে দিতে পারবেন, পারবেন না? অ্যামপ্লিটিউডের বাংলা কি স্যার? অ্যামপ্লিটিউডের বাংলা তো ভুলে গেছি। অ্যামপ্লিটিউডের বাংলা লাগে কি, তরঙ্গ সামথিং, তরঙ্গ কিছু একটা হবে। তরঙ্গ দৈর্ঘ্য না, তরঙ্গ দৈর্ঘ্য হলে কি আপনার ল্যামডা, ওইটা না, তরঙ্গ দৈর্ঘ্য না। স্যার এটা মেবি বলেন তো কি, ভুলে গেছি আমি। আপনাদের গুগল ট্রান্সলেট নেই কারো ফোনে? না গুগল ট্রান্সলেট ইউজ করে চলেন, আমি দেখি অ্যামপ্লিটিউড বা ম্যাগনিটিউড একটা বললেই হলো, কোনো অসুবিধা নেই। কোন ভাষায় দেখবো, কি ভাষা দিছি, এটা বাংলা ভাষায় দেখবো। প্রশস্ততা, বিস্তার, ব্যাপকতা, বিস্তার স্যার, বিস্তার। আচ্ছা, তাহলে স্যার বিস্তার স্যার। বিস্তার হলে বিস্তার, তাহলে ঠিক আছে। অ্যামপ্লিটিউড মানে হলে গিয়ে আপনার এই 0 থেকে সর্বোচ্চ কত দূরত্বে যায় সেটা হলে কি আপনার অ্যামপ্লিটিউড, ঠিক আছে।
আপনাদের কিন্তু জি, স্যার। ভোল্টেজকে আমরা সর্বোচ্চ যখন বিস্তারটা, স্যার। ভোল্টেজকে আমরা যখন ডিফাইন করি বা অ্যামপ্লিটিউডকে আমরা ভোল্টেজকে আমরা যখন ডিফাইন করি একটা সাইনোসয়েডাল ওয়েভে, তখন কিন্তু আমরা বেশ কয়েকভাবে ডিফাইন করতে পারি। একটা আমরা বলতে পারি যে অ্যামপ্লিটিউড কত, অ্যামপ্লিটিউড বা ম্যাগনিটিউড, এই কথাটা আপনারা একটু খাতায় লিখে রাখেন, অ্যামপ্লিটিউড বা ম্যাগনিটিউড কত। তো ম্যাগনিটিউড আমরা যখন কথাটা বলি বা অ্যামপ্লিটিউড যেটাই হোক, সেটার মানে হলে কি 0 পয়েন্ট থেকে সর্বোচ্চ কততে পৌঁছায়, সেটা হলো কি অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তার মানে এখানে অ্যামপ্লিটিউড হলো কি এই 0 থেকে এই পর্যন্ত। তাহলে টোটালটা যদি হয় 35, তাহলে এখানে হবে হলে কি 17.5। ঠিক আছে, 17.5 ভোল্ট। 17.5 ভোল্ট হলে কি এটার ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড। বুঝতে পারছেন? জি স্যার। আর টোটালটা স্যার? এটা গেল হলে কি একটা মেজার, এটার নাম হলে কি ম্যাগনিটিউড। ঠিক আছে, এটাকে জি আমরা স্যার। বলি হলে কি ভিএম। মনে আছে ভিএম? এটাকে আমরা বলি ভিএম। আরেকটা আছে সেটা হলো কি পিক টু পিক, সেটাকে আমরা লিখি হলো কি ভি পি ড্যাশ পি। সেটা হলো কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, এখানে সর্বোচ্চ পজিটিভের সর্বোচ্চ থেকে নেগেটিভের সর্বোচ্চ দূরত্ব, যেটা এখানে হলো কি কত 35। বুঝছেন? 35টা কোথায় আছে, স্যার? 35টা আছে হলে আপনি গোনেন যে এখান থেকে এখানে যাইতে কয়টা ঘর যেতে হয় ওয়াই এক্সিসে। দেখেন আমি গণি, 1 2 3 4 5 6, 6টা পুরো ঘর, আর আরেকটা ঘরের অর্ধেক, ও স্যার, আর এই ঘরগুলো ঘরের স্যার কোনে, অর্ধেক। স্যার? জুম করলে সাতটা, বোঝা যাইতেছে সাতটা। না, এই জন্য বুঝতে পারতেছি না। আমার 7টা ঘর যায়। কাটসটটা ফলো করেন। ঠিক আছে, এই যে একটা ঘর, এই যে স্যার, দুইটা এটা ঘর, এই যে বুঝতে তিনটা, পারছি। এই যে চারটা, এই যে পাঁচটা, এই যে 6টা, এই ঘরের অর্ধেক আর এই ঘরের অর্ধেক। ঠিক আছে, তাহলে হলো 7টা, তাহলে 535। তাহলে ভি পি টু পি হলে গিয়ে 35, সেটাও লেখা রাখেন আপনারা, ভি পি টু পি হলে গিয়ে 35। আরেকটা মেজার আছে যেটাকে আমরা নাম দিছিলাম কি আরএমএস, ভি আরএমএস, মনে আছে? মানে ডিসি ইকুইভ্যালেন্ট। তো ভি আরএমএস টা কেমনে হিসাব করতে হয়? জাস্ট ভিএম কে 0.7 দিয়ে গুণ করে দিলেই আপনি ভি আরএমএস পাবেন। 0.7টা কি স্যার? রুট টু দা ভাগ করা লাগে, স্যার। রুট টু দিয়ে ভাগ করা লাগে, ওই যে রুট টু দিয়ে ভাগ করা লাগে। কালকে আমি একটা স্লাইড দিছি আপনাদেরকে, আজকে দেখছেন? ওই স্লাইডের মধ্যে অঙ্কগুলো দেওয়া আছে, স্লাইড দিছি আজকে একটা আপলোড করছি ক্লাসরুমে, ওটার মধ্যে আরএমএস এর হিসাবগুলো লেখা আছে, আপনারা একটু দেখে মুখস্থ করে ফেলেন। তাহলে ভিএম এখানে লেখা 17.5, 17.5 কে আপনি যদি 0.7 দিয়ে গুণ দেন, তাইলেই আপনি পাবেন হলে গিয়ে আরএমএস ভ্যালু। বুঝছেন? তার মানে আরএমএস ভ্যালুটার মানে কি, আপনি যদি একটা মাল্টিমিটার, অসিলোস্কোপ নাই আপনার কাছে, ঠিক আছে, এখন তো আপনার সিগন্যাল মাপা লাগবে, যদি মাল্টিমিটারটা যদি লাগান সাপ্লাইয়ের সঙ্গে, তখন আপনাকে দেখাবে আরএমএস ভ্যালু। বুঝতে পারছেন? স্যার কত দিয়ে গুণ দিব বিএম কে স্যার? আপনি 0.7 দিয়ে গুণ করবেন বা √2 দিয়ে ভাগ করবেন, দুইটার মানে একই। ও আচ্ছা, এটা সূত্র। হ্যাঁ, এটা একটা সূত্র আছে। তাহলে আর এটা আসবে কি 12.25, আরএমএস আসবে কি 12.25। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এখন মোটামুটি একটা সিগন্যাল যদি আপনাকে দেওয়া থাকে, আপনি অসিলোস্কোপের জাস্ট রিডিংটা নিয়েই বলতে পারবেন যে এটার বেসিক প্যারামিটার গুলো কি কি। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওতে সামনের দিকে আগে তাহলে এখন 70 volts. This type of waveform is called a স্যার কত sine দিয়ে wave. গুণ করতে বললেন? আর এই √2 দিয়ে ভাগ করেন, আপনি √2 দিয়ে ভাগ করেন, ওটাই সুবিধা হবে আপনার জন্য। ঠিক আছে, √2 দিয়ে ভাগ করেন। দুর্জয় সব লেখা রাখিস। রিজুম করলাম। Sine waves represent analog signals. Let's take this Arduino and connect one of its digital output pins to the oscilloscope. I'm going to set it to light an LED, but only at 50% brightness. What we see on the oscilloscope is quite different. If you're thinking এটা হলে কি আপনার এতক্ষণ তো যেটা দেখলেন সেটা হলে কি আপনার সাইনোসয়েডাল ওয়েভফর্ম, ঠিক আছে, সাইন ওয়েভ আর কি। কিন্তু আপনারা তো ক্লাসে দেখছিলেন যে সাইনোসয়েডাল ওয়েভফর্মই শুধুমাত্র অল্টারনেটিং কারেন্ট না, অল্টারনেটিং কারেন্ট আপনার স্কোয়ার শেপেও হইতে পারে। ঠিক আছে, তো এখন যেটা দেখালো যে একটা মাইক্রো কন্ট্রোলার, ওই মাইক্রো কন্ট্রোলারের আউটপুট নিতেছে, মাইক্রো কন্ট্রোলার থেকে একটা স্কোয়ার ওয়েভের আউটপুট নিতেছে। তো ওই ওয়েভটা দেখতে হবে কি এরকম, ঠিক আছে। তো এই ওয়েভটারও সিমিলারলি আপনারা ভি পিক টু পিক, ভি আরএমএস, ভিএম, টাইম পিরিয়ড বের করতে পারবেন না? জি স্যার, পারবো মনে হয়। আমারও মনে হয় পারবেন। তাহলে এটা একটু আপনারা চেষ্টা করেন। তবে আমি একটু পরে যে আরেকটা জিনিস দেখাবো, ভিডিওটার কাজ মনে হয় প্রায় শেষ। দাঁড়ান।
turning the horizontal position. আচ্ছা এটা আমি দেখাই আপনাকে। তো আপনি মনে করেন ফার্স্ট লাগে ক্লাসে যে আপনি একটা অসিলোস্কোপ পাইলেন, ঠিক আছে? এখন আপনাকে এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করতে হবে। এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করার আগে আমাদের কিছু রিচুয়াল আছে, মানে অসিলোস্কোপটা ঠিক আছে নাকি, অসিলোস্কোপের ভিতরে কোনো ঝামেলা আছে নাকি, আগের কোনো স্টুডেন্ট কোনো গ্যাঞ্জাম করে রেখে গেছে নাকি, এই জিনিসটা আমাদেরকে চেক করতে হয়। এটা আমরা কিভাবে চেক করি জানেন? এই যে এখানে দুটো প্রোব দেখতেছেন না, একটার মধ্যে লেখা ক্যাল, CAL, ক্যাল। যে খাতায় লিখতেছেন সে লেখা রাখেন যে এই ক্যাল মানে হলো কি ক্যালিব্রেশন। লেখ সূর্য বুঝছেন? তাদের এই ক্যাল মানে হলো কি আপনার ক্যালিব্রেশন। আর এখানে যে গ্রাউন্ডের একটা সাইন দেখতেছেন গ্রাউন্ডের সাইনটা, এটা হলো গ্রাউন্ডের সঙ্গে, সিস্টেমের গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড। তো আমরা করি কি অসিলোস্কোপের যে প্রোবটা আছে, অসিলোস্কোপের প্রোবটা দেখতে কি রকম আপনি কি খেয়াল করছিলেন? দাঁড়ান আমি দেখাই অসিলোস্কোপের প্রোবটা। অসিলোস্কোপ প্রোব কোথায়? আরে ভিডিওর মধ্যে এই যে অসিলোস্কোপের প্রোবটা দেখতে এরকম, বুঝছেন? সো এখানে যে লম্বা রকেটের মতো জিনিসটা দেখতেছেন না, এই জিনিসটা হলো আপনার পজিটিভ প্রান্ত বা লাইভ প্রান্ত, ঠিক আছে? এটা দিয়ে হলো কি আপনি কোন সিস্টেমের পজিটিভ টার্মিনালে এই জিনিসটা লাগাবেন। আর এই যে কালো যেটা দেখতেছেন এখান দিয়ে যে একটা ক্লিপ বের হয়েছে, এই ক্লিপটা হলো কি আপনি গ্রাউন্ডের সঙ্গে লাগাবেন। এই জিনিসটার নাম কি স্যার? এটার নাম প্রোব। এটা যে কোনো জিনিসেরই প্রোব থাকে না, যেমন আপনার ভোল্ট মিটারে দুইটা প্রোব ছিল, একটা কালো একটা লাল, তাই না? এটা কি আপনি ধরতে পারেন যে এটা হলো অসিলোস্কোপের, হ্যাঁ অসিলোস্কোপের প্রোব। আপনি ধরতে পারেন যে এই প্রান্তটা দেখতেছেন না যেটার উপর আমার কার্সরটা, এইটা হলো কি লালটা, ঠিক আছে? এটা হলো কি লালটা। আর এই যে এটা দেখতেছেন ক্লিপটা, এই ক্লিপটা হলো কি কালোটা। এটা কালো। হ্যাঁ, তার মানে এটা হলো কি গ্রাউন্ড, ঠিক আছে? এটা হলো কি লো পটেনশিয়াল, আর এটা হলো কি আপনার হাই পটেনশিয়াল। হ্যালো, হ্যাঁ শুনতেছি। কি রে নেটের কি অবস্থা? সমস্যা কোনো? স্যার এই রকেটটা আবার বুঝান স্যার একটু। এই যে এই জিনিসটা হলো কি আপনার ওই মাল্টিমিটার যে লাল প্রোবটা দেখছিলেন না, এটা হলো কি মাল্টিমিটারের লাল প্রোবটাকে রিপ্রেজেন্ট করে, আপনি বলতে পারেন বোঝার সুবিধার জন্য। এটা হলো কি মাল্টিমিটারের লাল প্রোবটা মিন করে, আর এইটা হলো কি কালো প্রোবটা মিন করে। বুঝতে পারছেন? তার মানে এটা হলো কি আপনি পজিটিভ টার্মিনালে লাগাবেন, আর এটা হলো কি এটা কলমের মতো আসলো না, এটা লাল কলম আর এটা কালো কলম। হ্যাঁ এটা তো ল্যাবে দেখছি স্যার মেবি। এটা দেখছেন? হ্যাঁ দেখার কথা তো, ল্যাবের চারপাশে পুরিয়ে থাকে এগুলি। তো আপনি যেটা করবেন যে এই প্রোবটা তো আপনার কাছে থাকবে, তো আপনি যখন এক্সপেরিমেন্ট শুরু করবেন তখন আপনি করবেন কি যে লাল যে মাথাটা, মানে যে মাথাটা যে বললাম হাই পটেনশিয়াল লাগাবেন, ওটা লাগাবেন ক্যালে, আর যেটা গ্রাউন্ড ওটা লাগাবেন হলে এই গ্রাউন্ডের সঙ্গে লাগাইলে আপনি এখানে একটা 2 ভোল্টের 1 কিলোহার্টজের একটা সিগন্যাল পাবেন। বুঝছেন? কারণ এখানে ডিজাইনই করা আছে, সিস্টেমটা ডিজাইনই করা এভাবে যে আপনি এই জায়গায় যদি প্রোব লাগান তাহলে আপনি 2 ভোল্টের 1 কিলোহার্টজের একটা সিগন্যাল পাবেন। 2 ভোল্ট পিক টু পিক, বুঝছেন? 2 ভোল্ট পিক টু পিক 1 কিলোহার্টজের আপনি একটা সিগন্যাল পাবেন। জি স্যার। তখন আপনি যদি এই সিগন্যালটা পান তখন আপনি বুঝবেন যে না আপনার যেটা পাওয়ার কথা ছিল মানে ক্যালিব্রেশন সিগন্যালের সঙ্গে আপনারটা মিলতেছে, তার মানে আপনার অসিলোস্কোপ ঠিক আছে, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? তারপর আবার অনেক সময় হয় কি এই যে দেখতেছেন না এখানে একটা তীর চিহ্ন দেখতেছেন না, এই যে একটা হলুদ রঙের তীর চিহ্ন আছে, যে এই তীর চিহ্নটা বুঝাইতেছে যে আপনার এই এক্সিসটা হলে কি জিরো। বুঝতে পারছেন? মানে এই এক্সিসটা হলে কি জিরো, মানে এটার সাপেক্ষে ও সিগন্যালটা দেখাবে। অনেক স্টুডেন্ট করে কি এই অসিলোস্কোপের মধ্যে একটা জিনিস আছে, আমি দেখাই আপনাকে। আমি জানি না অসিলোস্কোপের এখানে একটা পজিশন আছে, পজিশন জিনিসটা একটু খুঁজে বের করুন তো, কোথায় পজিশন লেখা। এই যে দেখতেছেন এই যে পজিশন লেখা, যে আমার কার্সরটা যেখানে পজিশন লেখাটা দেখতে পারতেছেন? জি স্যার, জি স্যার। এই পজিশনটা যদি আপনি ঘোরান উপরে নিচ করেন তাহলে এই যে তীর চিহ্নটা আছে না এটা উপর নিচ করবে, মানে পুরো সিগন্যালটা উপরে উঠবে বা নিচে নামবে। সো অনেক স্টুডেন্ট করে কি অসিলোস্কোপে কাজ করার সময় এটা দিয়ে করে এই জিরোটাকে অন্যদিকে উঠায় নেয়, মানে জিরোটা এই মাঝ বরাবর রাখে না, উপরে নিচে নিয়ে যায়। তখন সিগন্যালটা আপনার কাছে দেখে মনে হয় সিগন্যালটা সমান সমান না, উপরে নিচে সমান সমান না। কিন্তু আসলে আপনাকে শুরুর আগে যেটা করতে হবে যে মেক শিওর করতে হবে যাতে এখানে তীর চিহ্নটা ঠিক ডিসপ্লের মাঝামাঝিতে থাকে। বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার।
এই জিনিসগুলো মেক শিওর করে আপনাকে এক্সপেরিমেন্ট শুরু করতে হবে। দেখেন এই ভিডিওর Turning the মধ্যে বলবে। horizontal position knob lets you adjust where the waveform starts and stops on the screen and allows you to line it up with the divisions should you choose. Turning the vertical position knob allows you to move the signal higher or lower on the grid, making some signals easier to read. Oscilloscopes generally have between 1 and 4 channels. The probes connect to these channels using standard BNC connectors. Having more than one channel, of course, allows you to view more than one signal on the screen at the same time. Each channel will be represented by a different color. The probes have some pretty cool features on their own. First, most probes have a 1x, 10x button on the side of them. Moving the button to the 10x position attenuates the probe by a factor of 10. This is done in most brands by connecting an internal 9 mega ohm resistor. You'll most likely এই জিনিসটা কি ধরতে পারছেন কি বলছে? না স্যার। প্রোবের মধ্যে আপনার এরকম 1x আর 10x এর একটা সুইচ থাকে, ঠিক আছে? তো 1x এর যদি সুইচের পজিশনটা থাকে এর মানে হলো কি আপনি যে সিগন্যালটা অ্যাকচুয়ালি আছে ঠিক ওইটাই দেখাইতেছে। আর 10x মানে কি ওই সিগন্যালটা 10 ভাগের 1 ভাগ দেখাবে। তো আপনার কাছে মনে করেন একটা 2 ভোল্টের সিগন্যাল আছে। তো 2 ভোল্টের সিগন্যালকে আপনি যদি 1x এ রাখেন তাহলে আপনি 2 ভোল্টই দেখবেন। অসিলোস্কোপে ঠিক 2 ভোল্ট যত ঘরে হওয়ার কথা ততটাই দেখবেন। কিন্তু এটা যদি 10x পজিশনে থাকে তাহলে আপনি 2 ভোল্টের জায়গায় দেখবেন 0.2 ভোল্ট। তাহলে এটা একটা ঝামেলা, তাই না? কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে না দেখে শুনে জাস্ট 10x পজিশনে রেখে কাজ করা শুরু করে দেয়, তখন দেখা যায় ভোল্টেজের সব রিডিং ভুল আসছে। তো এটা আপনাদেরকে ফার্স্টে চেক করে নিতে হবে যে এটা কি 1x পজিশনে আছে নাকি 10x পজিশনে আছে। এখন এখানে 10x পজিশনটা কেন দেওয়া হয়েছে? আপনি মনে করেন 1000 ভোল্টেজ দেখতে চান, আপনি মনে করেন 1000 ভোল্টেজ দেখবেন, ঠিক আছে? কিন্তু অসিলোস্কোপ তো আপনাকে সর্বোচ্চ 1 ভোল্ট দেখাতে পারবে 5 ভোল্ট বা 10 ভোল্ট। এখানে 1000 ভোল্ট দেখানোর কোনো জায়গাই নেই। অসিলোস্কোপে 1000 ভোল্ট দেখানোর মতো কোনো জায়গা নেই ডিসপ্লের মধ্যে। তখন আপনি যদি এটাকে 10x অ্যাটেনুয়েট করে নেন তাহলে আপনি অনেক ছোট জায়গার মধ্যেই 1000 ভোল্টেজ দেখাইতে পারবেন। পরে যখন আপনি হিসাব নিকাশ করবেন জাস্ট 10 ফ্যাক্টর করে আপনি হিসাবটা লিখবেন আর কি। বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। অনেক সময় দেখা যায় যে আমাদের এরকম 2000 ভোল্ট পর্যন্ত, আমি নিজে 2000 ভোল্ট পর্যন্ত মাপছি, ঠিক আছে? 2000 ভোল্ট মাপতে হবে আপনাকে। তো 2000 ভোল্ট যখন মাপবেন তখন আপনার নরমাল 1x সেটিংস এ আসলে কোনো উপায় নেই, আপনাকে 10x ই যাইতে হবে তখন, ঠিক আছে? কিন্তু আপনাদের নরমাল পারপাসে, আপনাদের ল্যাবের পারপাসে আমাদের কখনোই আমরা তো হাজার হাজার ভোল্টেজে কাজ করব না, সর্বোচ্চ হয়তো 15 ভোল্ট ইউজ করব। হ্যাঁ বলেন। এই প্রোবটাই কি স্যার ওই যে ক্যালের ভিতরে ঢুকাইতে হবে স্যার? কোন প্রোবটা? এই যে প্রোবটা যেটা দেখাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই প্রোবটা হলে অনেক টিসের মতো, আপনারা বর্ষি রাংটা দেখছেন না বুকের মতো? বর্ষি স্যার। হ্যাঁ হ্যাঁ জি স্যার, জি স্যার। একদম ঠিক ওইটার মতো। এটা জাস্ট একটা স্লিভ দিয়ে আটকানো, বুঝছেন? এই জিনিসটা হলো একটা স্লিভ। এই স্লিভটা দিয়ে যদি আপনি টান দেন তাহলে এই যে হুকটা বের হয়ে আসে, তখন এই হুকটা আপনি একটা তারের সঙ্গে লাগাই দিয়ে ক্লিপটাকে ছেড়ে দিয়ে এই হুকটা এরকম করে লাগিয়ে বসে থাকে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্রোব পর্যন্ত আমরা গেলাম। এই দেখেন প্রোবটা। At the end of the probe, you'll see the tip and ground lead. The ground lead, of course, connects to the ground on the device you're probing, or earth ground if your device has one. The tip of the probe opens by squeezing it and offers a spring-loaded hook to easily connect to wires or pins in your electronic devices. With most probes, you can remove the hook by pulling gently to reveal a single pin probe that can reach into some hard-to-get places. This is a super handy feature. So an oscilloscope can come in handy in everyday life. Let's say that you have একটু হোল্ড করেন দাঁড়ান। an Arduino Uno and you think the oscillator might be bad. Well, it's super easy to check that on the oscilloscope. All you have to do to check the oscillator crystal needs to be replaced. আচ্ছা ঠিক আছে, মোটামুটি এই ভিডিও থেকে আমাদের যা যা শিক্ষা দরকার ছিল আমরা শিখে ফেলছি, আর কোনো সমস্যা থাকার কথা না। আপনাদের কি কোনো কোশ্চেন আছে অসিলোস্কোপের ব্যাপারে? যতটুকু আর কি ভিডিও থেকে বোঝা যায় আর কি। না স্যার। কোনো কোশ্চেন নেই? তাহলে কোনো কোশ্চেন না থাকলে চলেন আমরা ল্যাব শিটটাতে যাই, ঠিক আছে? কারণ আমাদের তো আলটিমেটলি টেবিল ফিল করতে হবে, তাই না? স্যার ল্যাব শীট কোথায় দিয়েছিলেন স্যার? ল্যাব শিট আমি গুগল ক্লাসরুমে দিয়েছিলাম।
স্যার আমরা ভিডিওতে যে ওয়েবটা দেখলাম স্যার, ওই ওয়েবটা কি আগে থেকে দেওয়া থাকবে? ওয়েবটা আগে থেকে দেওয়া থাকবে মানে কি, আমি যখন এই ল্যাবটা করছিলাম আমাদেরকে কি দিত, আমাদেরকে একটা ট্রান্সফরমার দিত, বুঝছেন? তো ট্রান্সফরমার কি করে, ট্রান্সফরমার হলে গিয়ে বড় একটা ভোল্টেজকে ইনপুট হিসেবে নেয়, ওটাকে ছোট একটা ভোল্টেজ বানায়, ট্রান্সফর্ম করে, বুঝতে পারছেন? তো আমরা ওই ট্রান্সফরমারটা করতাম কি এসি লাইনের সঙ্গে লাগাইতাম, মানে আপনাদের ঘরের যে কানেকশন আছে ওটার সঙ্গেই লাগাইতাম। তো আমাদের ওখানে সাপ্লাই আমরা পাইতেছি 220 ভোল্ট। তো ওই 220 ভোল্টটাকে আমরা স্টেপ ডাউন করে 10 ভোল্ট বানাইতাম। ওই 10 ভোল্ট আমরা অসিলোস্কোপে দেখতাম, বুঝতে পারছেন? মানে এটা আপনার দেওয়া থাকবে না ঠিক, এটা মানে সাপ্লাই থেকে ট্রান্সফরমার দিয়ে ছোট করে। স্যার বুঝতে পারছি স্যার, মানে যখন আমরা ল্যাব করবো স্যার আপনি একটু কিন্তু দেখাই দিন। আপনারা যখন ল্যাব করবেন তখন কি করবেন আমি বলি, ল্যাবের মধ্যে একটা ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্টটার নাম হলো কি সিগন্যাল জেনারেটর। আমি জানি না আপনারা এই জিনিসটা ইউজ করছেন, না না আপনাদের ইউজ করার কথা না, কারণ আপনাদের ল্যাব করায়নি এটা। আমরা কখনোই করি নাই স্যার, ওই ল্যাবেই কখনো যাইনি। সিগন্যাল জেনারেটর করে কি বিভিন্ন ফ্রিকোয়েন্সির এবং বিভিন্ন অ্যামপ্লিটিউডের অল্টারনেটিং কারেন্ট তৈরি করতে পারে, সাইনোসয়েডাল, ট্রায়াঙ্গুলার তৈরি করতে পারে। সো আপনি যদি ওখানে আমি যদি সিলেক্ট করে দিই, মনে করেন 500 হার্টজ আর হলো কি 1 ভোল্ট পিক টু পিক একটা সিগন্যাল তৈরি করে, তাহলে ওই মেশিনটা ওই সিগন্যালটা তৈরি করবে। আপনারা সিম্পলি অসিলোস্কোপ ওটার সঙ্গে ধরেই শিখে ফেলতে পারবেন, বুঝছেন? এটা তেমন একটা অসিলোস্কোপ ইউজ করাটা একদম কঠিন না, এটা এক সময় মানে আপনার কি বলবো মানে মাসল মেমোরির মতো হয়ে যাবে অসিলোস্কোপ ইউজ করা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে একজন আমাকে একটু পড়ে বলুন তো আজকের অবজেক্টিভটা কি? পড়েন পড়ে বলেন, একজন একটা করে বলেন, সবাই সব বললেন না, একজন একটা করে বলেন। আচ্ছা স্যার, in this experiment we shall study some aspects of sinusoidal waveform and correlate these practically measurable values such as RMS value, also called effective value, phase angle and time period. Also an exposure to simple AC current and some circuit elements are made. Try to familiarize yourself oscilloscope. হ্যাঁ অসিলোস্কোপ পরেরটা আরেকজন বলেন। অসিলোস্কোপের সঙ্গে তো আমরা ফ্যামিলিয়ার হইছি, এরপরেরটা কি? How to measure peak value, phase angle and time period using অসিলোস্কোপ। হ্যাঁ এরপরে আরেকজন বলেন, 3 নম্বরটা বলেন। স্যার বাকিরা আমি ডাউনলোড করে নেই এখনো। করে নেই? আর কেউ ডাউনলোড করেন নাই? আর একজনও করেন নাই? স্যার ক্লাসরুমের স্যার একটু পাসওয়ার্ড না তো স্যার প্রিন্ট একটু দিবেন স্যার। কি বলেন, এতদিন পরে এসে 7 ঘন্টা ডাউনলোড করে আপনি বলেন? স্যার ফোনটা রিসেট দিছিলাম তো স্যার, পরে নিব আর কি। The method of measuring RMS value both using oscilloscope and multimeter. আপনারা কি ল্যাব রিপোর্ট ল্যাব ম্যানুয়াল নামান নাই যা বুঝতেছেন না কথা? স্যার বললাম তো স্যার। না না আপনারা বলি নাই, আরেকজনকে বলছি। হ্যাঁ বলেন, the methods of, এটা তো বলছেন the methods of measuring RMS value both using oscilloscope and multimeter, এটা পড়ছেন তাই না? তারপরে বলেন ডিফারেন্স। হ্যাঁ হ্যাঁ বলেন। Difference between AC and DC setting of multimeter and oscilloscope. এটা তো স্যার করি নাই স্যার, ডিফারেন্স করবেন তো, শেষ হয়নি তো, অনেক ক্লাসের অনেক অংশ বাকি আছে তো। ক্যাপাসিটর, রেজিস্টার এন্ড ব্রেডবোর্ড, ঠিক আছে? তাহলে আজকের মধ্যে এই ইটার মধ্যে এখানে যে এক্সারসাইজটা দিছে এটার মধ্যে আমরা কি কি অলরেডি কমপ্লিট করছি দেখেন। অলরেডি আমরা অসিলোস্কোপ কাকে বলে, অসিলোস্কোপ মোটামুটি কিভাবে ফাংশন করে এই জিনিসটা আমরা শিখছি। তারপর আমরা শিখছি হলো হাউ টু মেজার পিক ভ্যালু, কিভাবে পিক ভ্যালু মেজার করতে এটা শিখছি। ফেজ অ্যাঙ্গেল কিভাবে মেজার করতে এটা এখনো শিখি নাই, তবে এটা আপনারা একটু বুদ্ধি খাটাইলেই বের করতে পারবেন, আসতেছে একটু করে। টাইম পিরিয়ড কিভাবে মেজার করতে এটা তো করছেন, ফ্রিকোয়েন্সিও মেজার করছেন, ঠিক আছে? এখন চলেন আমরা তাহলে এই 2 নম্বর অবজেক্টিভের যে ফেজ অ্যাঙ্গেল পার্টটা, এই ফেজ অ্যাঙ্গেল পার্টটা আমরা দেখে আসি, ঠিক আছে? যে ফেজ অ্যাঙ্গেল কিভাবে মেজার করব। হ্যাঁ বলেন। স্যার এই ল্যাবের জন্য স্যার আরেকটা গুগল ক্লাসরুম খুলতেন, দরকার আছে? আমি তো স্যার জব মানে কিছুই পাকাই যাবে স্যার। ঠিক আছে খুললাম গুগল ক্লাসরুম, এটা খুলতে কি বলেন? গুগল ক্লাসরুম খোলাতে কোনো সমস্যা না, ঠিক আছে? আচ্ছা
আমি স্ক্রিনটা শেয়ার করি কারণ অনেকের কাছে তো নাই, স্ক্রিনটা শেয়ার করলে কোনো সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, এখানে তাহলে যে দুইটা, মনে করেন আপনার কাছে দুইটা ওয়েব ফর্ম আছে, ঠিক আছে, দুইটা ওয়েব ফর্ম আছে। এখন দুইটা ওয়েব ফর্মের মাঝে যে পরিমাণ ফেজ ডিফারেন্স, এই ফেজ ডিফারেন্সটা আমরা দেখি হলে গিয়ে একটা অ্যাঙ্গেল আকারে, তাই না? একটা অ্যাঙ্গেল দিয়ে আমরা ফেজ ডিফারেন্সটা মেজার করি। অ্যাঙ্গেলটার মনে আছে ফেজ ডিফারেন্স অ্যাঙ্গেলের কথা? জি স্যার। তো ফেজ ডিফারেন্সটা আমরা যখন মেজার করি তখন আমরা দেখি যে কে কার থেকে আগায় আছে বা কে কার থেকে পিছিয়ে আছে। তো ক্লিয়ারলি এখানে দেখা যাচ্ছে এখানে দুইটা সিগন্যাল আছে, একটা হলো ভি, একটা হলো আই, ঠিক আছে? তাহলে ভি এর জিরোটা হলো কি এই জায়গায় আর আই এর জিরোটা হলো কি এই জায়গায়। তাহলে দেখে বুঝাই যেতেছে যে ভিটা আই এর আগে শুরু হয়েছে, তাই না? তার মানে আইটা পিছিয়ে আছে। এই ব্যাপারে কি সবাই একমত? ভিটা আগে শুরু হয়েছে কারণ ভিটার জিরো এখানে আর আইটার জিরো এখানে, তাহলে ক্লিয়ারলি বুঝাইতেছে যে ভিটা আগে শুরু হয়েছে। এখন আমরা বের করবো যে ভি আর আই এর মধ্যে ফেজ ডিফারেন্স কত। হ্যাঁ, ফেজ ডিফারেন্স কত। এখন ফেজ ডিফারেন্সটা আমরা মাপবো হলে গিয়ে থিটা একটা অ্যাঙ্গেল দিয়ে, তাই না? এই যে এখানে তাহলে ভি এর একটা ই হবে হলে গিয়ে ভি sin 2 pi ft আর এটা হলে গিয়ে sin 2 pi ft মাইনাস থিটা। এই দুটো কি সূত্র? এই দুটো সূত্র না, এই দুটো হলো কি এই ছবির জন্য এই দুটো সূত্র। কারণ থিটা যদি মাঝখানে থিটা অ্যাঙ্গেল যদি হয় কোনো কথা বোঝা যায় না। আপনি তাহলে একটু ই করে নিন, পরে রেকর্ডেড ভার্সনটা শুনে নিন। হ্যালো, শুনতে পারতেছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন যদি ক্যাপাসিটর সার্কিট যদি আপনার ক্যাপাসিটর হয়, সার্কিটে যদি আপনার ক্যাপাসিটর থাকে, তাহলে এই সার্কিটে আপনার কে কাকে লিড করে থাকবে মনে আছে? আমরা গতকালকে পড়ছিলাম যে সার্কিটে যদি ক্যাপাসিটর থাকে তাহলে কে কাকে লিড করে রাখে? কারেন্ট 90 ডিগ্রি স্যার এগিয়ে থাকবে। এক্স্যাক্টলি, তো মনে আছে। আমি বাকিদের জন্য শেয়ার করি, দেখেন আমি আপনাদেরকে এই স্লাইডটা আজকে শেয়ার করে দিছি, ঠিক আছে? আপনারা একটু গুগল ক্লাসরুম থেকে এটা নামাই নিন। এই যে কোনো একটা সার্কিটের মধ্যে আপনার যদি ক্যাপাসিটর থাকে তাহলে ওটার ওয়েভ ফর্মটা যদি আমরা দেখি, আমরা দেখব যে এখানে কারেন্টটা ভোল্টেজের থেকে আগায় থাকে, 90 ডিগ্রি আগায় থাকে, তাই না? কিন্তু আমরা এখানে একটা জিনিস দেখলাম যে যেই ল্যাব শিটটা আমরা দেখতেছি ওই ল্যাব শিটের মধ্যে যে ওয়েভ ফর্মটা দিছে ওটার মধ্যে কারেন্টটা হলো কি পিছিয়ে আছে, তাই না? তাহলে এই জিনিসটা কিসের, এই ওয়েভ ফর্মটা কিসের জন্য হয়েছে বলেন তো? ইন্ডাক্টর স্যার, ইন্ডাক্টর স্যার। ইন্ডাক্টরের জন্য হয়েছে, এক্স্যাক্টলি। তাহলে এই জিনিসটা হয়েছিল কি ইন্ডাক্টরের জন্য। এই সার্কিটের মধ্যে তার মানে একটা ইন্ডাক্টর আছে, ক্যাপাসিটর না। বুঝতে পারছেন? তাহলে আপনারা ওয়েভ ফর্ম দেখেই সহজেই বুঝতে পারবেন যে এই ওয়েভ ফর্মটা কি ক্যাপাসিটিভ সার্কিট থেকে আসতেছে নাকি ইন্ডাকটিভ সার্কিট থেকে আসতেছে। জি স্যার। ঠিক আছে, তাহলে এখন আমরা এই যে এই প্রথম দুইটা অবজেক্টিভের উত্তর আমাদের ল্যাব শিটের মধ্যে থাকতে হবে, যে অসিলোস্কোপ কাকে বলে, অসিলোস্কোপ কিভাবে কাজ করে, এটা তো মোটামুটি এখানে যা আছে এগুলো আপনারা লিখবেনই। তারপর 2 নম্বর হাউ টু মেজার পিক ভ্যালু, ফেজ অ্যাঙ্গেল এন্ড টাইম পিরিয়ড। এটার মধ্যে আমি একটু আগে যে একটা ওয়েভ ফর্ম দেখলাম না, ইউটিউবে একটা ওয়েব ফর্ম দেখলাম না, যেটা থেকে আপনারা মাপলেন যে 35 ভোল্ট, তারপরে মাপলেন যে হলে কি 17 মিলি সেকেন্ড। ওই ওয়েব ফর্মটা আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে আপলোড করে দেব, বুঝছেন? সো ওই ওয়েব ফর্মের পিক ভ্যালু কত, মানে ম্যাগনিটিউড কত, পিক টু পিক ভ্যালু কত, আরএমএস ভ্যালু কত, টাইম পিরিয়ড কত, আর ফ্রিকোয়েন্সি কত, ওই জিনিসটা আপনারা ওইটার থেকে মেজার করে ল্যাব রিপোর্টের মধ্যে লিখবেন। বুঝতে পারছেন না? জি স্যার। ওই ছবিটা থেকে মেপে বলেন, আমি শুনিনি। কেউ কিছু বলতেছিলেন? আচ্ছা, যেটাই হোক, তাহলে এই 2 নম্বরটা আপনারা করবেন। এই ফেজ অ্যাঙ্গেল যে পার্টটা আছে, এই ফেজ অ্যাঙ্গেল পার্টটা ওইটার মধ্যে করা লাগবে না। এই জিনিসটা মনে রাখবেন যে ফেজ অ্যাঙ্গেল যে পার্টটা আছে, এই ফেজ অ্যাঙ্গেল পার্টটা ওইটার মধ্যে করা লাগবে না। বুঝতে পারছেন? তাহলে আপনারা শুধু ওটার মধ্যে পিক ভ্যালু,
পিক ভ্যালু মানে হলো ম্যাগনিটিউড, পিক টু পিক ভ্যালু, আরএমএস লেখা রাখেন একটু খাতার মধ্যে। ম্যাগনিটিউড, পিক টু পিক ভ্যালু, আরএমএস ভ্যালু, টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি, এইগুলো বের করে দেখাবেন ওই সিগন্যালটা থেকে। এরপরে আপনারা 3 নম্বরে যে জিনিসটা বলছে যে দ্য মেথডস অফ মেজারিং আরএমএস ভ্যালু বোথ ইউজিং অসিলোস্কোপ এন্ড মাল্টিমিটার। এটা আপনারা কি করবেন দেখেন, আমরা যদি আরএমএস ভ্যালুটা যদি অসিলোস্কোপ থেকে মাপতে চাই তাহলে আমাদেরকে কিভাবে মাপতে হবে একটু কি উত্তর দেন। স্যার একটু আবার বলুন স্যার। আরএমএস ভ্যালুটা যদি আমরা অসিলোস্কোপ ইউজ করে মাপতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে একটু বলেন তো। স্যার ওই যে ভিএম এর সাথে স্যার 0.7 গুণ দিতে। এক্স্যাক্টলি, তাহলে আপনারা এখান থেকে যে ভিএমটা পাবেন, ম্যাগনিটিউডটা যেটা পাবেন, ওইটাকে জাস্ট 0.7 দিয়ে গুণ করে দিলে আমরা অসিলোস্কোপ থেকে আরএমএস ভ্যালুটা পেতে পারি, তাই না? স্যার রুট দিয়ে ভাগ দিলে হবে না? হ্যাঁ, √2 দিয়ে একই তো কথা, 1/√2 মানে 0.7, ঠিক আছে। এখন আপনি যেটা আপনাকে সেকেন্ড কোশ্চেনটা, সেকেন্ড পার্টটা যেটা বলছে যে মাল্টিমিটারের সাহায্যে কিভাবে মেজার করবেন, মাল্টিমিটারের সাহায্যে আপনারা কিভাবে আরএমএস ভ্যালুটা মেজার করবেন। তো ওখানে আপনারা লিখবেন যে মাল্টিমিটারের মধ্যে আমরা যদি ওই এসি ভোল্টেজ ফাংশনটা যদি চুজ করি তাহলে ও আমাদেরকে এমনিতেই আরএমএস ভ্যালুটা দেখাবে। এই জিনিসটা আপনাদের ল্যাবে করার কথা ছিল, ঠিক আছে। আপনারা দেখতেন যে 0.7 দিয়ে গুণ করলে যে ভ্যালুটা আসে মাল্টিমিটারে ওই একই ভ্যালুটাই দেখে, তখন আপনারা বুঝতে পারতেন যে এই দুটো একই জিনিস। কিন্তু এখন তো আমাদের আর সেই সুযোগ নাই। তাহলে জাস্ট আপনারা লিখবেন যে মাল্টিমিটারটা যখন আপনি এসি সোর্সের সঙ্গে কানেক্ট করবেন তখন আপনাকে এটা আরএমএস ভ্যালুটাই দেখাবে। মানে স্যার আমরা স্যার ম্যাথ করার পরে স্যার যেটা দেখতাম যে এটা কাছাকাছি হয়েছে কিনা এরকম। হ্যাঁ না, আপনি যখন অসিলোস্কোপ থেকে আরএমএস মাপবেন তখন কিন্তু আপনার ম্যাথ করা বাদে আর কোনো উপায় নেই, কারণ অসিলোস্কোপ আপনাকে আরএমএস ভ্যালু দেখায় না। অসিলোস্কোপ থেকে আরএমএস ভ্যালু আপনাকে বের করে নিতে হয় ম্যাথ করে, বুঝতে পারছেন? কিন্তু মাল্টিমিটার আপনাকে ডাইরেক্ট আরএমএস ভ্যালু দেখায়। জি স্যার, ওইটাই বলতেছিলাম স্যার, আমরা অসিলোমিটারে বের করার পরে মাল্টিমিটারে কি দেখবো যে বিষয়টা ঠিক আছে কিনা, ল্যাব থাকতো মিলাই দেখতে পারতেন, কিন্তু এখন তার মিলাই দেখার সুযোগ নেই, তাই না? আচ্ছা, তাহলে এরপরে বলছে যে ডিফারেন্স বিটুইন এসি এন্ড ডিসি সেটিংস অফ মাল্টিমিটার এন্ড অসিলোস্কোপ। তাহলে এই পার্টটাতে আসি চলুন। তাহলে এখানে বলছে যে ডিফারেন্স বিটুইন এসি এন্ড ডিসি সেটিং ইন মাল্টিমিটার। তাহলে ফার্স্ট আমরা আসি মাল্টিমিটারের এসি আর ডিসি সেটিং, ঠিক আছে। মাল্টিমিটার আপনার যখন ডিসি মোডে থাকে, আমরা ল্যাবের মধ্যে দেখছি যে মাল্টিমিটার যখন আমরা ডিসি মোডে থাকে তখন আমরা এটা দিয়ে ডিসি ভোল্টেজ মেজার করতে পারি, তাই না? কিন্তু মাল্টিমিটার যখন এসি মোডে থাকে তখন কিন্তু ও ডিসি ভোল্টেজ মেজার করতে পারে না। এই জিনিসটা মনে আপনাদের একটা গ্রুপ মনে একবার ভুল করছিলেন যে মাল্টিমিটারটি এসি মোডে ছিল কিন্তু এসি মোডে থাকার কারণে ও ভোল্টেজটা মেজার করতে পারেনি। কে করছিলেন মনে নেই, পলাশদের গ্রুপ মেবি করছিল। আচ্ছা যেটাই হোক, তার মানে ইকবালদের গ্রুপ স্যার। আচ্ছা যেটাই হোক, মাল্টিমিটারের যখন আপনার দিয়ে যখন আপনি ভোল্টেজ মাপবেন তাহলে ডিসির জন্য এটা অবশ্যই ডিসি মোডে থাকা লাগবে আর এসি মাপার জন্য অবশ্যই এটা এসি মোডে থাকা লাগবে, বুঝতে পারছেন? কিন্তু অসিলোস্কোপের ক্ষেত্রে এসি আর ডিসি সেটিংটা একটু ইন্টারেস্টিং। কিরকম ইন্টারেস্টিং চলেন আমি একটু ভিডিওটাতে যাই, ভিডিওটাতে গেলে বোঝা যাবে। ভিডিওটাতে এই যে আপনারা একটা দেখতে পারতেছেন না, ওয়েভফর্ম দেখতে পারতেছেন না অসিলোস্কোপে? এখন এই ওয়েভফর্মটার মধ্যে আপনার তো পিওরলি এসি পার্টটা আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। আর একটু জুম ইন অবস্থায় যে এটা একটু বেশি ছোট লাগতেছে মনে করেন এইটা, ঠিক আছে, এইটা মনে করেন। তো এখানে দেখেন জিরোর উপরে ঠিক যতটুকু আছে জিরোর নিচে কিন্তু ঠিক ততটুকুই আছে, তাই না? জি স্যার, তাছাড়া তো কিন্তু রিয়েল লাইফে কিন্তু বেশিরভাগ সিগন্যাল আমরা যেটা পাই এটা কিন্তু এরকম পিওর হয় না যে আপনি জিরোর উপরে যতটুকু থাকবে জিরোর নিচে ততটুকুই থাকে। এটা আসলে জিরোর থেকে একটু উপরে বা জিরোর থেকে একটু নিচে থাকে। কেউ কি বলতে পারবেন যে এই জিনিসটা কেন হয়? স্যার নয়েজ থাকে এর জন্য নাকি? অবশ্যই নয়েজ থাকে, কিন্তু নয়েজটা কি রকম নয়েজ? হ্যাঁ নয়েজ থাকে, আপনি ঠিক বলছেন। আপনার ছোট পরিসরের নয়েজ এরকম নাকি স্যার? অনেক ছোট পরিসরে ডিসি ভোল্টেজ উপস্থিত থাকে, মানে এসি ভোল্টেজের মধ্যেও কিছুটা ডিসি কম্পোনেন্ট উপস্থিত থাকে। এখন মনে করেন এসি কম্পোনেন্টের সঙ্গে আপনি যদি ডিসি কম্পোনেন্ট যোগ করে দেন, মনে করেন এই পুরোটার সঙ্গে আপনি +5 ভোল্ট ডিসি যোগ করে দিলেন, এই কথাটার মানে কি জানেন? এই কথাটার মানে হলো কি এই পুরো সিগন্যালটা 5 ভোল্ট উপরে উঠে যাবে। জি স্যার, বুঝতে পারছেন? মানে
এই পিকটা নিচের যে মাইনাস পিকটা আছে এটা 5 ভোল্ট উপরে উঠে যাবে এইদিকে, আবার এই পিকটা যেটা আছে এটা 5 ভোল্ট ওইদিকে উপরে চলে যাবে। বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার, জি স্যার। তাহলে এখন আপনার অসিলোস্কোপটা বুঝেন, মানে এখানে তো পিওরলি একটা এসি সিগন্যাল আছে, ঠিক আছে? পিওরলি একটা এসি সিগন্যাল আছে। এই এসি সিগন্যালটার সঙ্গে আপনি যদি একটা ডিসি সিগন্যাল যোগ করে দেন, মানে এসি একটা ভোল্টেজ আছে, এটার সঙ্গে আপনি যদি ডিসি একটা ভোল্টেজ যোগ করে দেন, বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে যেটা হবে যে আপনার পুরো সিগন্যালটা ওই ডিসি ভোল্টেজ পরিমাণ উপরে বা নিচে নেমে যাবে। মানে আপনি যদি 5 ভোল্ট যদি যোগ করে দেন, তাহলে এই সিগন্যালটা 5 ভোল্ট উপরে উঠে যাবে। আচ্ছা আচ্ছা, জি স্যার। বুঝছেন না? মানে এই জিরোটা তো এখন এই এক্সিসে আছে, তাই না? তখন এই এক্সিসটা এখানে চলে যাবে, মানে 5 ভোল্ট উপরে চলে যাবে। ঠিক আছে? তো এখন আপনার যদি অসিলোস্কোপটা যদি এসি মোডে থাকে, সাপোজ আপনার অসিলোস্কোপটা এসি মোডে আছে, বুঝতে পারছেন? তখন আপনার এই যে একটা ডিসি যে একটা বায়াস আছে বা ডিসি যে একটা নয়েজ এখানে উপস্থিত আছে, এই জিনিসটা আপনি দেখতে পারবেন না। অসিলোস্কোপটা জোর করে সিগন্যালটার অর্ধেকটা উপরে আর অর্ধেকটা নিচে রাখবে, জবরদস্তি করে। বুঝতে পারছেন? না স্যার, আরেকবার বলবেন। মানে অসিলোস্কোপটা যদি এসি মোডে থাকে, অসিলোস্কোপটা সাপোজ এসি মোডে আছে, ঠিক আছে? তাহলে অসিলোস্কোপটা জোর করে, যদিও এটার মধ্যে ডিসি কম্পোনেন্ট আছে, তারপরও জোর করে এটা অর্ধেকটা উপরে আর অর্ধেকটা নিচে রাখবে। মানে সিগন্যালটা থাকার কথা ছিল ডিজিটারে প্রকাশ করতে দিবে না, ডিজিটারে প্রকাশ করতে দিবে না। এক্স্যাক্টলি, ডিজিটারে ফিল্টার করে ডিজিটারে দেখাবে না, বুঝতে পারছেন? ফিল্টার আউট করে দিবেন যদি এসি মোডে থাকে। আপনারা এখন বুঝবেন কেমনে যে অসিলোস্কোপটা কি এসি মোডে আছে নাকি ডিসি মোডে আছে? এই যে এই সাইডে দেখতেছেন না ডিসি লেখা, জি স্যার। এটার মানে হলো কি এটা কোন মোডে আছে, বুঝছেন? তো এখানে যদি লেখা থাকে এসি মোডে আছে, তার মানে কি ডিসি যদি আপনার সিগন্যালে উপস্থিত থাকেও তারপর আপনি দেখতে পারবেন না। সো তখন এখানে আমাদেরকে ডিসি মোডে আনা লাগবে। আমরা যদি ডিসি মোডে আনি তখন এটার মধ্যে এসি ডিসি যা আছে সব দেখাবে। সো প্রেফারেবল কোনটা? প্রেফারেবল হলো ডিসি মোডে দেখাটা, কারণ এটার মধ্যে ডিসি আছে নাকি এটাও তো আমাদের জানা দরকার, তাই না? ঝামেলা হতে পারে তো করে। অর্থাৎ স্যার ডিসি মোড থাকবে যখন, তখন স্যার বিস্তারগুলো স্যার অনিয়মিত থাকবে, সমান থাকবে না। অনিয়মিত থাকতে পারে, যদি আপনার ডিসি কম্পোনেন্ট থাকে তাহলে অনিয়মিত থাকতে পারে। কারণ সব সময় যে ডিসি থাকবে, যেমন মনে করেন এই সিগন্যালটা এটার মধ্যে ডিসি আছে, মানে ডিসি মোডে আছে, ঠিক আছে? তারপরে তো দুই সাইডের সমান, তাই না? তার মানে কি? তার মানে ডিসি কম্পোনেন্ট হলো কি জিরো। এখন এই যে আপনার একটা ডিসি কম্পোনেন্ট থাকে না, এই ডিসি কম্পোনেন্টকে জেনারেলি আমরা বলি হলো অফসেট। বুঝতে পারছেন? এটাকে আমরা বলি হলো অফসেট। সো আপনি যদি কখনো শুনেন যে কোন একটা ইঞ্জিনিয়ার বলতেছে যে এত ভোল্টেজের একটা অফসেট আছে, তখন আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে একটা প্লাস মাইনাস একটা ডিসি ভোল্ট আছে, যেটার কারণে সিগন্যালটা সিমেট্রিক না। জি স্যার। ঠিক আছে? সো অসিলোস্কোপ ব্যবহারের সময় এজন্য আপনার এই মোডগুলোর প্রতি সতর্ক থাকতে হবে যে আপনি কোন মোড ইউজ করতেছেন। এটা মাল্টিমিটারের মতো না যে এসিটা এসি দিয়ে দেখবেন, ডিসিটা ডিসি দিয়ে দেখবেন। ব্যাপারটা আসলে ওরকম স্ট্রেট ফরওয়ার্ড না। ঠিক আছে? তাহলে আমরা এই যে এই কোশ্চেনটার উত্তর জেনে গেলাম যে মাল্টিমিটার আর অসিলোস্কোপের এসি ডিসি মোডের মধ্যে পার্থক্য কি। স্যার মোডটা তো স্যার যে কোনো সময় চেঞ্জ করা যাবে, তাই না স্যার? হ্যাঁ, যে কোনো সময় চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এখন মোটামুটি আপনারা এসি সিগন্যালের সঙ্গে ফ্যামিলিয়ার হইছেন না? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে আপনাদের ল্যাব রিপোর্ট এই পর্যন্তই। আপনাদের ল্যাব রিপোর্টে যেসব কোশ্চেনের উত্তর দিতে হবে সেই কোশ্চেনের উত্তরগুলো আমি বলতেছি কোনগুলো করতে হবে। কম্পেয়ার দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ ডিটারমাইন্ড ফ্রম দ্য oscilloscope in step 2 procedure with the machine calculate the RMS value of the voltage of the দুই নম্বর করা লাগবে how does time period vary when the frequency of the wave is changed in step 4। তিনটা পট করতে হবে calculate the magnitude of the impedance, 4 করতে হবে find the magnitude of phase angle of the impedance from the reading taken in। এটা করতে হবে শুধু 2 3 4, এই তিনটা কোশ্চেনের উত্তর আপনারা দিবেন। ঠিক আছে? 2 3 4 লেখা রাখেন, 2 3 4 এই তিনটা কোশ্চেনের উত্তর আপনারা দিবেন। ঠিক আছে? আর আপনাদের কোন সার্কিটের উপর করতে হবে আর কোন ওয়েভ ফর্মের উপর করতে হবে এটা আমি আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব। ঠিক আছে? আপনারা জাস্ট ওটা থেকে তুলে দিলেই হবে। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে গুগল ক্লাসরুমে জানাবেন। আপনাদের যদি উত্তর দেওয়ার সময় কোনো কোশ্চেন থাকে তাহলে আমি ওখানে আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে? স্যার ল্যাবের জন্য কি স্যার নতুন গুগল ক্লাসরুম করবেন স্যার? হ্যাঁ, নতুন গুগল ক্লাসরুম করে আমি এই কিছুক্ষণের মধ্যে সবগুলো ডকুমেন্ট ওখানে আপলোড করে দেব। ঠিক আছে?
স্যার এটাই ভালো হবে। ওকে স্যার। আপনাদের কোডটা কিন্তু দিয়ে দিন। এখন তো এটা জাস্ট মানে আপনারা বুঝতেই পারতেছেন যে এটা হলো কি এক ধরনের ফর্মালিটি, ঠিক আছে, যাতে আপনাদের মার্কসের ধারা এটা যাতে থাকে বজায় থাকে, এই জন্য এটা জাস্ট একটা ফর্মালিটি। আপনারা জাস্ট মোটামুটি সিনসিয়ারলি ফর্মালিটিটা পালন করেন, আমার আশা করি আর কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমি তাহলে আপনি এখানে রোল নাম্বারটা আমাকে দিয়ে যান, আপনাদের রোল নাম্বারগুলো দিয়ে যান। আচ্ছা জ্যোতি রোল নাম্বারটা কত? জ্যোতি আসবে না। 2 002। হ্যাঁ স্যার 34 স্যার। লিখে দিয়ে যান, রোল নাম্বার লিখে দে। না পরে আমার কাছে রেকর্ড চাইলে আমার কাছে রেকর্ড থাকবে না। স্যার আপনি কি ওয়েভটা দিয়ে দিবেন যেটা দেখা স্যার আমরা হ্যাঁ, আমি এই যে আপনাদেরকে বলছি না যে ইম্পিডেন্স মাপতে হবে, আমি আপনাকে কারেন্ট আর ভোল্টেজের ওয়েভফর্মটা দিয়ে দিব, ওখান থেকে আপনি জাস্ট ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট করলে ইম্পিডেন্স পেয়ে যাবেন, ঠিক আছে? আপনাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল, শুধু একজন অ্যাসাইনমেন্ট জমা দিছে, বাকিটা জমা দিয়ে দিন। কে দিচ্ছে স্যার? কে জমা দিচ্ছে? এটা জেনে আপনি কি করবেন? দিগন্ত দিতে পারে। স্যার ডিফারেন্সটা একটু মানে আবার একটু বলবেন স্যার, যে মানে ডিফারেন্সটা কি পাইলাম স্যার? কিসের ডিফারেন্স? ওই যে এসি আর ডিসি স্যার। আচ্ছা, এসি আর ডিসি ডিফারেন্স হলো আপনার অসিলোস্কোপটা যদি এসি মোডে থাকে, ঠিক আছে, তাইলে আপনি শুধুমাত্র এসি কম্পোনেন্টটাই দেখতে পারবেন, এসি পার্টটুকুই দেখতে পারবেন, ডিসি পার্টটুকু এখানে আসবে না, ঠিক আছে? কিন্তু রিয়েল লাইফে তো আপনার এসি পার্টের সঙ্গে ডিসি মিক্স থাকে, তাই না? সো আপনি যদি ডিসি পার্টটুকু দেখতে চান তখন আপনাকে ডিসি মোডে দেখতে হবে। ডিসি মোডে দেখলে আপনি দেখবেন যদি ডিসি কম্পোনেন্ট থাকে যে ওয়েভফর্মটা একটু উপরে উঠে গেছে, ডিসি যতটুকু ভোল্টেজ আছে ঠিক ততটুকু পরিমাণ উপরে উঠে গেছে। সো এটা আপনি শুধুমাত্র ডিসি মোডেই দেখতে পারবেন। ডিসি মোডে 5 মার্ক বেটা, 5 ডিসি মোডে ডিসি প্লাস এসি দুই ক্লাস না করলে মিনিমাম 5টা ক্লাস না করলে পরীক্ষা দিতে হবে। মানে রিয়েলে আসলে এসি মানে এসি আর ডিসি দুটোই থাকে স্যার। কিছুটা ডিসি থাকে, আপনি যে সিগন্যালই মাপবেন খুব ছোট হলেও ওটার মধ্যে একটা ডিসি কম্পোনেন্ট থাকে। ওই ডিসির কারণে স্যার আর কত রে? ডিসির কারণে 32 স্যার ওই যে বলেন স্যার কিছুটা উপরে উঠে থাকে স্যার। হ্যাঁ, মনে করেন একটা প্লাস 5 ভোল্ট ডিসি কম্পোনেন্ট আছে, ঠিক আছে, তাহলে আপনার পুরো সিগন্যালটা 5 ভোল্ট উপরে উঠে যাবে। আবার যদি মাইনাস 5 ভোল্ট যদি থাকে কালকে পাতার লাগাবে তো নিচে নামবে স্যার। হ্যাঁ, জি স্যার। সবসময় তো রিয়েল লাইফে তো আপনার এরকম পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল এত সুন্দর সিমেট্রিক থাকে না, তাই না? আপনারা যখন ল্যাবে করতে যাবেন আপনারা দেখবেন যে আপনারা যে ফাংশন জেনারেটর ইউজ করেন ওর ভিতরে নয়েজ থাকে, ডিসি থাকে। স্যার টিপুর হচ্ছে রোলটা কি দিব স্যার? ও আমাকে বলছিল ওদের বাসায়। আরে আমি দিয়ে দিছি। আরে দিয়ে দেন, আমাকে জিজ্ঞেস করেন কেন? আমাকে জিজ্ঞেস করলে তো আমি একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়েছি। ওই পলাশেরটা কত রে? দুইবার দিয়ে না, আমার 31 ঝামেলা হয় রিপোর্ট করতে। 31 বাদ আছে কেডা? জনি আমারটা দিছ না বন্ধু তোমারটা দাও তুমি 27। দাদাটা দে ওই রাজকুমারেরটা দে ভাই। রাজকুমারের কত? 14। আচ্ছা দিতেছি। রনি আমি আছি, আমারটা একটু দিয়ে দিস ভাই। তুই দাস নাই? হ্যাঁ, আমার 23। নিজেরটা নিজে দিতে পারছ না বেটা, আসুস হয়ে যাবে না। 27 দিছ নি? আমার নেট ছিল না, কেবল আসলো। রনি তো দিগন্তটা দিবি না। হ্যাঁ কাউসারটা দিস। আর কত? 27। কাউসারটা কত? 20। কেউ দিগন্তটা দিবি না। টিপুরটা দে, খালি টিপুরটা দে। দিগন্ত বাদে সবাই দিয়ে দিবি, টিপুরটা দে। টিপুরটা দিছি। আর কে আছে? এই কাউসার আমি আছি, রনি আমি আছি 23। দিছি তোরটা। আচ্ছা ঠিক আছে।
খাগড়াছড়ি না কনজুনি থাকে আশরাফালিরটা কত রোল? দিছি ওটা দিছি আমি দিছে 19 দিছে ম্যাক দিছে আর বাকি আছে কারা? রিয়াজু রিয়াজু আমারটা দিছি আমি ক্লাসে আছে হ্যাঁ ওর 17 দিছস তুই রিয়াজু? হ্যাঁ রিয়াজু তো আছে দিছে দিছে দিছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কেউ বাদ মনে হয় নাই। ঠিক আছে সবাই দিছে, তাহলে আমি মিটিংটা এন্ড করে দিলাম। আপনাদের সঙ্গে আবার দেখা হবে বৃহস্পতিবার। ইকবালেরটা দিছে কেউ? ইকবালেরটা ওকে স্যার, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইকবালেরটা না হইলে আমি দিয়ে দিব না, সমস্যা নাই, আমি রোল জানি। স্যার জি স্যার, থ্যাংক ইউ স্যার। মশিউরটা মেয়ে বাত আছে